সরি 20 তারিখ জোর, আমরা আজকে 18 তারিখ কেন প্রবেশ করলাম? আপনারা জানেন টঙ্গী ইজতেমা ময়দানে শুধু কয়েকটা টয়লেট আছে, আর পুরা ময়দানটা খালি থাকে। এখানে জোর বা ইজতেমা করতে হলে শামিয়ানা টাঙানো, এছাড়া মাঠকে প্রস্তুত করা, বড় বড় ঘাস থাকে, এগুলিকে কেটে মাঠে বসবাসের উপযোগী একটা জায়গা তৈরি করা, এটা মিনিমাম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগার বিষয়। আমরা 3 সপ্তাহ ধরে প্রশাসনকে বারবার বলে আসছি, ওনারা করবেন, করছেন, এই মাঠে না, এখানে না, ওখানে, এই কালক্ষেপণ করতে করতে এই পর্যন্ত। আমরা প্রশাসনের কথার বাইরে কখনো যাচ্ছি না যেহেতু, তাই আমরা নাকের ডগায় যখন চলে আসছে আমাদের জোর, তখন আমরা 2 দিন আগে মাঠে প্রবেশ করার জন্য, সেটা এই টঙ্গী ইজতেমা ময়দান হইতে পারে, বিকল্প মাঠ হতে পারে, আমরা আমাদের সাথীদেরকে আজকে ঢাকা নিয়ে আসছি। আজকে 10টায় যে উপদেষ্টাদের সাথে প্রোগ্রাম, সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজ করার জন্য যে মাঠে সিদ্ধান্ত হবে সেখানে যাব, এই ছিল আমাদের টার্গেট। কিন্তু যখন আমি আপনাকে একটা সাগর ভাই, আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি যে কেন আজকে ঘটনাটা ঘটলো। এই দেখেন, স্ক্রিনশটটা হচ্ছে জনকণ্ঠ পত্রিকা 15 ডিসেম্বর 2024 প্রকাশিত, রাত 8টা 29 মিনিট। প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব, মামুনুল হক। এটা উনি একজন, এরকম কয়েকজন বক্তা যেখানে স্পষ্ট করে বলছেন, ওনাদের জুবাইর সাহেব, ওনাদের বাংলাদেশে ওনাদেরকে জুবাইর পন্থী বলা হয় যে জুবাইর সাহেবের নামে, সেই জুবাইর সাহেব 14 তারিখ, হ্যাঁ 14 তারিখ কাকরাইলে মামুনুল হক সাহেবদের উপস্থিতিতে সকালবেলা একটা মাশওয়ারার মধ্যে বলছেন রক্ত দিতে হবে, এই ইসলাম রক্তের মাধ্যমে জিন্দা হয়, আমাদেরকে রক্ত দেওয়ার হিম্মত করতে হবে। কাম চান না না চান, যদি আপনারা কাম চান তাহলে হিম্মত করেন, হিম্মত করে বলতে হবে, এই মিনমিন করে বললে হবে না। কাকরাইলওয়ালা বলেন, বুকের পাটা থাকলে কাকরাইলওয়ালা বলেন সবার আগে। হ্যাঁ বলেন, কত কত হাজার লোক নেবেন আপনারা আজকে দৌড় পর্যন্ত, রাউন্ড পর্যন্ত কত নেবেন এটা বলেন। উপস্থিত সাথীর সাথে আমরা মুক্তাসার মশলা করে নিয়েছি, আজকে দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা 5000 সাথী নগদ করে পৌঁছাবো। শুনেন, জোহরের আগ পর্যন্ত আজকে দিন হইলে হবে না। জি ইনশাআল্লাহ আমরা এখনই মশলা বসে যাব। হ্যাঁ, এবং সব বলেন জানতার বাড়ি বলেন। আরে রহিম মাটন কিসের, কাকাইল হলেই তো সব হয়ে গেল। ভাই জানতার বাড়ি বলেন। চলো আমার সাভার পয়েন্ট থেকে জুবাইর সাহেব এইভাবে রক্ত দেওয়ার তাশকিল করলেন। মামুনুল হক বলছে তুরাগ নদী রক্তে লাল করে দিব। এরপরে জুনাইদ আল হাবিব নামে আরেকজন আসছে, সারা বাংলাদেশ অচল করে দিব, আগুন জ্বলবে সারা বাংলাদেশে। এইভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওনারা মূলত এই মারামারির জন্য একটা ভাড়াটিয়া শ্রেণীকে মাঠের মধ্যে জমা করে রেখেছিলেন, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যেখানে 40,000, সেইখানে ওনারা মাত্র 5,000, তারপর এখানে সংঘর্ষ হয় কিভাবে? সংঘর্ষ এই জন্য হয় যে 40,000 মারামারির জন্য প্রস্তুত নয়, 40,000 আক্রমণ হামলা মামলার জন্য প্রস্তুত নয়। সেখানে 5,000 যদি কোনো ঝামেলা করতে আসে, আর 40,000 তখন বসে থাকবে না। সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত যে রাস্তাটা, টঙ্গী ইজতেমা ময়দানের একটা নদীর পশ্চিম পাশ, আর ওনারা ছিলেন নদীর পূর্ব পাশ। ওনারা পূর্ব পাড় থেকে কামারপাড়া ব্রিজ হয়ে লাঠি হাতে আহসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত আসছিলেন। এটা সাক্ষী হচ্ছে উত্তরা পশ্চিম থানার ওসি সাহেব, ওসি হাফিজ। তিনি রাত্রেবেলা ওনাদেরকে মাঠে ঢুকিয়ে দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছেন। আরেকজন অফিসার ছিলেন, ওনার নামটা আমি জানি না, উনি ইউনিফর্মে ছিলেন না। তিনি 2.5 লক্ষ পুলিশ অফিসারদের একটা সংগঠন বা কোন একটা ইউনিটি আছে, সেটার সভাপতি। এই 2জন ব্যক্তি আমাদের সাথে রাত্রে দেখা করেছেন। ওনারা বললেন যে আমরা প্রথমে চিনতে পারি নাই কোন পন্থী, পরে যখন জানতে পারলাম ওনারা মাঠের ভিতর থেকে পূর্ব পাশ থেকে ব্রিজ হয়ে আহসানিয়া মিশন পর্যন্ত চলে আসছেন। তাহলে এই মাত্র আমরা 2জন মিলে আমাদের ফোর্স দিয়ে তাদেরকে ঢুকিয়ে তারপর আপনাদের সাথে দেখা করতে আসছি। এই হচ্ছে রাত মনে হয় 2টা বা 2:15 দিকে বা 2:30টার দিকে ওনারা আমাদের সাথে এসে এই কথাটা বললেন। সবার জন্য একটু বলি জাস্ট, এটা হচ্ছে উনি বলছেন যে এটা হচ্ছে গিয়ে টঙ্গী মাঠে, এটা হচ্ছে তুরাগ নদীর পশ্চিম পারে, এটা হচ্ছে মার্কাজ, আরেকটা মার্কাজ টাইপের। তো সাথীরা এখানে ছিলেন, আস্তে আস্তে লোক বাড়তে বাড়তে উত্তর দিকে দক্ষিণ দিকে মানুষ মানে অবস্থান নেয়।
তারপর আস্তে আস্তে লোক হতে হতে একদম কামারপাড়া ব্রিজের উপর পর্যন্ত চলে যায়, এই তো? একটু ক্লিয়ার হই জাস্ট, আপনাদের যে সাথীরা মানে মানুষ অনেক হওয়ার কারণে যারা এখানে অবস্থান নিয়েছে, বিছানা করেছে শোয়ার জন্য, এই তো, বা বসার জন্য, জি জি ওদেরকে ধাওয়া করেছে কিছু জি ছাত্ররা এখান থেকে এসে, এই বিদেশি কামরা এখান থেকে বের হয়ে ওরা ধাওয়া করে, তখন এই সাথীরা আবার যে ওদের পাল্টা ধাওয়া করে। জি জি। আচ্ছা, তারপর কি হয় পাল্টা ধাওয়া করার পরে? পাল্টা ধার করার পরে পরে আমাদের সাথে ওখানে অবস্থান নেয়। পরে ওখানে আবার আব্দুল্লাহ আমাদের যে উনি ছিলেন মুকিম আব্দুল্লাহ সাহেব, উনি আসছিলেন। উনি দেখতে যে হুম পরিস্থিতি একটা হচ্ছে, এই জন্য সাথে মানে নীরব থাকার জন্য বলতেছিলেন, উনি তাকবির দিচ্ছিলেন, মানে হুম ভিত্তিটা যাতে হয়ে যায়। উনি তাকবির দিচ্ছিলেন যে আপনারা চুপ থাকেন, আর উনি না বলা পর্যন্ত কেউ অগ্রসর হবেন না কোথাও। হুম উনি আমাদের বারবার এই এলান দিচ্ছিলেন, কিন্তু হ্যান্ড মাইকে দিচ্ছিলেন তো, মানে ওখানে একটা ক্রাউড বিশাল, হ্যাঁ, অনেক হুম সমাবেশ, ওই মাইকে আসলে আওয়াজটা সম্পূর্ণভাবে পৌঁছায় না। কিন্তু যারা হুম অগ্রভাগে ছিল ওরা তো হুম দিতে, ওদের এই সে উত্তেজিত কারণে ওরাও মানে অগ্রগামী হচ্ছিল। তারপরে সাথীরা হুম আটকানোর চেষ্টা করতেছিল। এক পর্যায়ে যখন দেখতেছে যে ওরা ওরকম উস্কানি করতেছে, ঢিল মারতেছে। আচ্ছা আচ্ছা, মানে ওরা তো ধাওয়া করলো, ধাওয়া করে আপনার পাল্টা ধাওয়া করলেন, ধাওয়া করে তো ওদেরকে এই পর্যন্ত নিয়ে আসলেন, ওরা তখন ভিতরে ঢুকে গেল, এই তো? জি জি, এরকম কয়েক কয়েক মিনিট ধরে এরকম চলছে, প্রায় 20 মিনিট আচ্ছা, এরকম ধরে চলছে এই তো এরপরে কি জিনিসটা। আপনারা যে এরপরে ওরা বিদেশি টেন্টের যে গেট, এখানে আপনারা অবস্থান নিয়েছেন? না, এখানে আমরা এই পর্যন্ত যাইনি, কিন্তু ওরা কি করছে ভিতরে, ওই যে একটা টিলার ছিল, টিলার উপরে আগুন ধরাইছে, একটা টিলার উপরে আচ্ছা, করে আগুন হ্যাঁ, ধরাইছে, ওখান থেকে আগুনের করে ওরা মারছে আমাদের এখানে দিকে। তখন সাথীরা আচ্ছা উত্তেজিত হওয়ার পরে ওই সরাসরি ওই গেটের ওখানে চলে গেছে। গেটে আচ্ছা, ওখানে যাওয়ার পরে টিলা থেকে এই- আগুন আগুন ধরিয়ে ওই আগুন হয়তো কাপড়ে পেঁচিয়ে বা যে হোক পেঁচিয়ে কি ব্রিজের দিকে মেরেছে না, নাকি এপারে জি মেরেছে, জি নদীর এপারে? না না না, ওই 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 সাথীদের ওখানে, সাথীরা যখন ওই কাছাকাছি চলে আসে তখন সাথীদের উপরে মারছিল। আচ্ছা আচ্ছা, এখন গেট কথা হলো যে ভাঙিয়ে ভিতরে ঢুকে? জি জি, কিন্তু এই হুম, পারে যে মাদ্রাসা ছিল এখানে পাড়ায় ছিল, কিন্তু সাথীরা কিন্তু এখানে কোনো আক্রমণ করেনি। সবচেয়ে এই মজার যে বিষয় এই হলো মাদ্রাসাটা, এই মাদ্রাসা। জি 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 জি, আমরা যদি আসলে এরকম করতাম তাহলে এই মাদ্রাসা সবার আগে আক্রমণ করতাম। আমরা যদি হুম কাজও করি নাই, কিছুই করি নাই, হুম আমরা যখন ওখানে হয়েছে তখন আমরা সাথীরা ওদিকে অগ্রভাগ হয়েছে। উল্টা আরো এখানে যারা ছিল তারাই হুম তথ্যগুলো পাস করতেছে, আমাদের সংখ্যা কেমন, কেমন, হ্যাঁ, আমাদের এই সবগুলো তথ্যগুলো ওরা ভিতরে এরকম পাস করতেছিল। এখান থেকে ওরা, এই ছাত্ররা? জি 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 আচ্ছা, বলছেন বা আমি যেটা শুনেছি যে বিভিন্ন বাস ঢাকা থেকে, সরি, মানে ময়মনসিংহ রোড দিয়ে অনেক বিভিন্ন জেলা থেকে বাস আসছিল, তো এই যে স্টেশন রোড যে মোড়টা আছে, এখানে বিভিন্ন বাস ভাঙচুর হয় দুইটা থেকেই, দুইটা জি, সোয়া দুইটা আড়াইটা থেকে। তখনই খবর পাচ্ছি, এটা তখনই আমরা খবর পাচ্ছিলাম। আচ্ছা, এখানে এখানে বাস ভাঙচুর হচ্ছে, আপনারা এখান থেকে খবর পাচ্ছেন যে এখানে বাস ভাঙচুর হচ্ছে। আচ্ছা, তারপর আস্তে আস্তে লোক যারাই আসলো তারা মার্কাজ মানে ভরে গেল, তারপর আস্তে আস্তে ডানে বামে লোক হতে 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 মানুষ একদম চলে আসলো এই কামারপাড়া ব্রিজ পর্যন্ত, জি মানুষের অবস্থান। আর ওরা তখন এখান থেকে একটা অংশ এসে ধাওয়া করে, তখন আপনারা সবাই মিলে পাল্টা ধাওয়া করেন, এটা কয়েকবার হয়। তারপর আপনার যদি সাথী সংখ্যা বেশি, মানুষ এখানে ঢুকে যায়, আর এখান থেকে কিছু লোক আবার ভেতর দিয়ে, মাঠের ভেতর দিয়ে গিয়ে টিন সেটে যায়, ওখানে গিয়ে মূলত হামলা হয়, ওখানে মারামারি হয় বেশি, এবং ওখানে মানুষ মারা যায় কয়েকজন, এই তো, আর অনেক জি জি, আহত হয়। এটা হচ্ছে যত সব মুদ্রা ঘটনা, খুন খুব হয়েছে সবাই টিন সেটের ভিতরে হয়েছে, ওখানে সব হয়েছে। এখানেই হয়েছে। আচ্ছা, আর আমাদের কিছু সাথে আহত হয়েছে, ওই যে ঢিল যে ছুটছে ওখান থেকে প্রথমে, সাথীরা হুম উত্তপ্ত হতো না, ওই ঢিল ছড়ানো ওর একজন সাথী চোখে লাগছে, কেউ মাথায় লাগছে, হুম মাথা ফেটে গেছে, এর কারণে হুম। সাথীরা উত্তপ্ত হয়েছে, তখন ওই গেট দিয়ে ঢুকছে। তো এখন আপনাদের দাবি হচ্ছে গিয়ে এটা শুরু করেছে ওই পক্ষ, ছাত্ররা। এই কামারপাড়া কি বলে, ছাত্ররা এই স্টেশন রোডের যে মোড়, এখানে বাস ভাঙচুর করে, একের অধিক বাস বা হয়তো আরো অনেক সংখ্যা বেশি। তারপর আবার এই কামারপাড়া ব্রিজের এখানে ওরা বিদেশি টেন্ট থেকে বের হয়ে এসে এখানে উস্কানি দেয়, ধাওয়া করে, তারপর আপনারা পাল্টা ধাওয়া করেন, এটা একবার দুইবার তিন চারবার হয়। তারপর অনেক মানুষ এখানে ভিতরে প্রবেশ করে, এখান থেকে কিছু লোক এখান থেকে টিন শেডে এখানে যায়, আর এখানে বেশি আহত হয়, মানুষ মারা যায়। জি জি এই হচ্ছে ঘটনা, তার মানে ওরা হচ্ছে উস্কানি দেয় আপনাদের যে বর্ণনা অনুযায়ী। ওকে, ঠিক আছে। দেখেন কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে, দেখেন অজাহাতে হেফাজতিরা কিভাবে গাড়ির মধ্যে হামলা করতেছে, দেখেন। স্টেশন রোড দ্রুত ব্যবস্থা করেন।
এরপর ওনারা চলে গেলেন। আবার রাত তিনটা হবে না, 3:30 থেকে 3:45 এই টাইমের ভিতরে ওনারা আমাদের সাথীদের উপর, আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে বাসে করে এসেছে, বিভিন্ন জায়গায় ওনারা বাসে হামলা করেছেন। একদম আমার কাছে ভিডিও রিপোর্ট আছে, ভিডিও রিপোর্ট যে ওনারা গ্লাস ভেঙে সাথীদেরকে আক্রমণ করেছেন। এখনো বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে আছে, গাড়ি আসতে পারেনি। এই অবস্থায় সাথীরা যখন ঢুকলো কামারপাড়া পর্যন্ত, ওনারা কামারপাড়া ব্রিজের নিচ থেকে বিদেশি ফরেন টেন্টের জায়গা থেকে ইট পাটকেল এবং ওই যে খের বা ছন বলে ওইখানে এরকম আগুন জ্বালিয়ে নিক্ষেপ করলেন অল্প কয়েকটা। আমাদের সাথীরা তাকবীর দিয়ে ওদিকে ধাওয়া দিল, ওই কি বলে এটাকে, কামারপাড়া ব্রিজের দিকে। আর ওনারা কামারপাড়া ব্রিজ থেকে তখন আবার একটু পিছন দিকে গেলেন, গিয়ে আবার ধাওয়া দিয়ে আসতে চেষ্টা করলেন। তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়া হইলো, 10-15 মিনিটের বেশি হবে না। এরপরে ওনারা চলে গেলেন ওনাদের বিদেশি ফরেন টেন্ডের যে গেট, সেটাতে ভিতরে ঢুকে তালা মারতে নিলেন। তখন আমাদের যে ধাওয়া করা সাথীরা ওনারা তালা মারতে দেন নাই, ওই যে অবস্থায় ছিল ওটা ভেঙে ওনারা ঢুকে গেছেন। এইখান থেকে ঘটনার সূত্রপাত। মৃত্যুটা কখন হয়েছে, কে করেছে, পার্টিকুলারলি কে খুনি, এটা তো আমরা দেখি নাই, কিন্তু আমরা ইজতেমা ময়দান থেকে মানুষকে হত্যা করার যে সমস্ত সরঞ্জামাদি উল্লেখ করেছি, এটা আমি আপনাকে দেখাতে চাই। আপনি স্বাক্ষর করে দিলে ভালো হয়, সবই করবেন আপনারা। আমি এটা নিয়ম হচ্ছে রহমতুল্লাহ পুরো দেশবাসীর সামনে আমরা জানাইতে চাই, আজকে যে টঙ্গীর ময়দানে ওনার সাদ সাহেবের অনুসারীরা প্রবেশ করার পরে জুবায়ের সাহেবের অনুসারীদের জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে যায় যে তারা একমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এখানে অবস্থান করছিল, তারা মাঠের কাজ কর্মের জন্য এখানে অবস্থান করে নাই। ইজতেমার গোডাউন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সাথীরা উদ্ধার করছে। আর কিছু পাওয়া গেছে, পাশের এখানে আরো 2টা বস্তা আছে এখানে। আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং এই অবস্থাটা এই দেখেন ছুরির মতন কি করছে ওরা, আমাদের সাথীদেরকে পার মারবে। এই দেখেন কি করছে হেফাজত ইসলামের, ওরা কি করছে দেখেন। এই যে দেখেন আমাদের সাথী ভাইদেরকে পার মারার জন্য দেখেন কি আছে, ছুরি করিয়া ওরা বাসার ছুরি আছে দেখেন, ওরা বাস দিয়ে নোলা বানাইছে দেখেন। এটা মানুষ নাকি ওরা, আমাদের কয়েকজন সাথী ভাইকে পার মারছে। এই যে দেখেন কি করছে, এই যে দেখেন আমাদের সাথী ভাইদেরকে, অনেক সাথীদেরকে আহত করছে। সেটেল করা, সেখানে এগুলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আসলে এইগুলা নিয়ে তারা কি করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ভিতরে কিন্তু অনেক সন্ত্রাসী কার্যক্রমের জন্য এখানে হাতুড়ি, তারপরে এগুলা বাহির করেন তো ভাই, একজন বাহির করেন তো, আমরা দেখাই এখানে কি বের করেন ভাই, একবারে ধরে উপর করেন। আসলে এগুলি কিন্তু মাঠে কোনো কাজ নেই, আমরা জানি যে মাঠে সম্পূর্ণ কিন্তু এমন কয়েকজনকে আমরা আটক করেছি, আমাদের হাতে এই মুহূর্তে আছে। এটার সংখ্যাও আপনার 30-40-এর কম হবে না, এই মুহূর্তে আছে। এটা আপনি দেখতে চাইলে আমি দেখাবো। যাদের হাত থেকে আমরা কি বলে এটাকে, এরকম ছোট সাইজ ক্রিচ বলে মনে হয়, যেটা দিয়ে একসাথে একাধিক মানুষকে ইয়া করা যাবে, মানে পেটের ভিতরে আঘাত করা যাবে। এবং আপনারা জানেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুরসাল নামে আমাদের একটা বাচ্চা ছেলে, ঢাকা মেডিকেলে না, হ্যাঁ ঢাকা মেডিকেলে ওনার ভুঁড়ি কাটে ফেলাইছে, ওনার ভুঁড়িটা বের হয়ে গেছে, অর্থাৎ এমন জোরে ছুরিতে আঘাত করছে ভুঁড়িটা বের হয়ে গেছে। আমরা টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশের সাথে সাথে দেখলাম এক হাত ওই যে বাঁশের কঞ্চির মাথাকে চোখা করে ওনারা এরকম এক মুঠ তৈরি করে রেখেছেন, এক একটা সাইজ এক হাত করে এগুলি ওনারা রেডি রেখেছেন আক্রমণের জন্য। আক্রমণের ঘোষণা দিয়ে গেলেন মামুনুল হক, রক্ত চাইলেন জুবায়ের সাহেব, ওনারা প্রস্তুত হয়ে বসে থাকলেন মাঠে। রুস্তম আলী ওই যে মুরব্বী, উসমান গনি, আব্দুর রশিদ ওই যে মুরব্বী, হাজি রুকনুদ্দিন, আব্দুর রাজ্জাক, জাকির হুসাইন, ফারুক হুসাইন, জাকারিয়া, নূর আলম,
জাকারিয়াকে অস্ত্র সহ পাওয়া গেছে, তো মার্ডারে আসা সুরুজ্জামান, সেলিম মিয়া। আমরা ওনাদেরকে এই জন্য আটক করেছি যে ওনাদের কাছে ধারালো অস্ত্র এবং ওনাদের মোবাইল বাজেয়াপ্ত করার পর কাকরেলের সাথে ছবি আদান প্রদান, নির্দেশনা ইত্যাদি বিষয়ে ওনারা যে সমস্ত জঘন্য পরিকল্পনা করছিলেন সেগুলি জানার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে ওনাদেরকে যদি এইভাবে মাঠে আমরা ছেড়ে দিই, নিজেরা যদি কোনো দুর্ঘটনার শিকার হয় সেটা আমাদের উপরে দায় চাপাই দিবেন। যেহেতু টঙ্গী ইজতেমা ময়দান তাবলীগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করা হয়েছে, আপনারা জানেন যখন তাবলীগের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হলো, দুইটা ভাগ হয়ে গেল, তখন সরকার টঙ্গী ইজতেমা ময়দানের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করলেন। কাগজে লিখিত অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান সারা বছর প্রশাসনের হাতে থাকবে। শুধুমাত্র ইজতেমা চলাকালীন দুই পক্ষকেই 2 সপ্তাহের জন্য ওনারা ইজতেমা ময়দান খুলে দিবেন। সেই প্রেক্ষাপটেই আমরা টঙ্গী ইজতেমা ময়দানে গত 7 বছর কোনো জোর করি নাই, যেহেতু শুধু ইজতেমার সময় আমাদেরকে টঙ্গী খুলে দেওয়া হবে। এইবার আমরা এই সরকারের সাথে যোগাযোগ করেছি, যেহেতু মাঠটা সরকারের হাতে থাকে, কিন্তু সরকার নিজ হাতে না রেখে এক পক্ষকে বুঝিয়ে দিয়েছে। সারা বছর মাঠে অবস্থান করে, সারা বছর পুরা মাঠ দখল করে বসে থাকে, অথচ তাদের তাবলীগের তেমন বড় কোনো কার্যক্রম নাই, খুরুজ নাই, শুধু দখল করে শক্তি প্রদর্শন করা ছাড়া কোনো কাজ নাই। তাই আমরা অনুরোধ করলাম যে আমরা মাত্র 5 দিনের জন্য সুযোগ চাই, 20শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর, এই 5টা দিন আমরা আমাদের 5 দিনের জোর করব মাঠে। আপনারা আমাদেরকে মাঠে প্রবেশ করার একটু ব্যবস্থা করে দিন। ওনারা অনেকবার তাদের সাথে বসলেন, তারা রাজি হননি। আমরা বারবার ওনাদেরকে টোটাল 24টি চিঠি দিয়েছি, সন্ধির প্রস্তাব দিয়েছি, শান্তির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি। কোনো কিছুতেই যখন সারা আসতেছে না, তখন একসাথে বৈঠক অন্তত আমরা পাশাপাশি বসি, এই প্রস্তাবও দিয়েছি। আমাদের প্রস্তাবে তারা সারা দেননি। তখন সরকার 2 পক্ষকে নিয়ে বসার জন্য চেষ্টা করেছেন। গত 4 নভেম্বর তারা উপস্থিত হয়নি। আমরা একপাক্ষিকভাবে সরকারের সাথে কথা বলে চলে আসছি। যখন আমরা দেখলাম কোনো অবস্থাতেই আমাদের সাথে বসতে তৈরি নন, কোনো আপোষে যেতে তৈরি নন, সন্ধিতে তৈরি নন, শান্তিতে তৈরি নন, তখন আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে ওনারা বললেন, আপনারা জানেন তবলিগের এই সাম্প্রতিক যে বিভাজন, এই বিভাজনের পর থেকে আমাদের বিপক্ষের যে ভাইয়েরা আছে, জুবায়েরপন্থী ভাইয়েরা, তারা এই 5 দিনের জোর টঙ্গীর ময়দানের বাইরে কখনো তারা করেইনি, কখনো অন্য অন্য স্থানে করেছে। এই বছরও তারা এই দাবি করেছিল যে আমরাও এখানে জোর করব না এবং আমরাও করব না। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা জোর করেন বা না করেন, আমরা টঙ্গীর মাঠে আমরা জোর আমাদের অবশ্যই করব। সেই ধারাবাহিকতায় আগামী 20 ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর তুরাগতীরে আমাদের 5 দিনের জোর অনুষ্ঠিত হবে। এই জোরে সারা বাংলাদেশ থেকে অলরেডি প্রায় 3 থেকে 4 লক্ষ আমাদের মূলধারা তাবলীগের সাথীরা এই জোরের মধ্যে উপস্থিত হওয়ার সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি আবারও সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই। আমাদের 5 দিনের জোর আগামী 20 তারিখ থেকে টঙ্গীর ময়দানেই হবে ইনশাআল্লাহ। বলতে চাই আমাদের হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের যত মাদ্রাসার ছাত্র আছে, আমরা তাদেরকে আমাদের মাথার তাজ মনে করি, কলিজার টুকরা মনে করি, আমরা তাদেরকে এই দেশের সম্পদ মনে করি। আমাদের যে পরিচয় কখনো দেওয়া হয় যে আমরা উলামায়ে কেরামের বিরোধী, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং বানোয়াট তথ্য। আমরা উলামায়ে কেরামের সম্মানকে বুকে ধারণ করে আমরা তাদের কাছে সবিনয় আবারও নিবেদন করব, মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ যেহেতু টঙ্গীর মাঠেই তাদের জোর সম্পন্ন করেছে, এই বৈষম্য বিরোধী সরকার যেখানে সব জায়গার মধ্যে তারা বৈষম্য দূর করছে, আমরা এই সরকারের কাছে আগেও আবেদন জানিয়েছি, এখনো আবেদন জানাচ্ছি যে এই বৈষম্য দূর করণার্থে আমাদেরকেও টঙ্গীর ময়দানে 5 দিনের জোর করার সেই সুযোগ তৈরি করা, এটা এই সরকারের জিম্মাদারি, এই সরকারের দায়িত্ব। আমরা সকল উলামায়ে কেরামকে বলবো আমাদের এই টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা, যেখানে সারা পৃথিবীর জন্য শান্তি, শৃঙ্খলা, সৌভ্রাতৃত্বের প্রতীক, এই ইজতেমার ময়দানে কোনো রকম কোনো গন্ডগোল না হয় সেই বিষয়ে উলামায়ে কেরাম সচেতন থাকবেন। জুবায়েরপন্থী কোনো ব্যক্তিদের উস্কানিতে পা দিয়ে তারা এই ময়দানে উপস্থিত হওয়ার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। যদি তারপরেও তারা কিছু মানুষ ময়দানে কাজ করার জন্য থাকেন, আপনাদের মাধ্যমে আমরা সকল উলামায়ে কেরামকে জানাতে চাই আমরা এই টঙ্গীর ময়দানে সংঘর্ষের জন্য যাব না,
আমরা হাতে ফুল নিয়ে ওলামায়ে কেরামকে আমরা ফুল হাতে তাদেরকে সংবরণ করব। আমাদের মাধ্যমে আগেও কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় নাই, সামনেও কোনো বিশৃঙ্খলা আমাদের নিজামুদ্দিনের অনুসারীদের মাধ্যমে হবে না ইনশাআল্লাহ। এটাও জানেন আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছিল দিয়াবাড়ি মাঠে আমাদের 5 দিনের জোর করার জন্য। আজকে আমরা সরেজমিনে দেখে এসেছি ওই ময়দানে মাত্র 30 থেকে 40 হাজার, সর্বোচ্চ 50 হাজার মানুষের সংকুলান হবে। আর এই অল্প সময়ে 2-3 দিনের মধ্যে 4 লক্ষ মানুষের পানি এবং অন্যান্য যে ইন্তজাম দরকার ইজতেমার জন্য সেটা করা মোটেও সম্ভব না। এবং আমি ওই এলাকার পাশেই যেহেতু থাকি, গতবার মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ সেখানে জোর করার কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল সেটা আমার চোখের সামনে, সেটা গোটা উত্তরাবাসী তারা জানে। আমরা এই জন্য জনদুর্ভোগ কমাতে, সরকার যেহেতু এই মাঠটাকে তাবলীগের জন্যই নির্ধারণ করেছে, আমরা আবারও জোর দাবি জানাচ্ছি আমাদের জনদুর্ভোগ কমাতে, আমাদের শৃঙ্খলা বজায় রাখতে আমরা টঙ্গীর মাঠে আমাদের সুশৃঙ্খল আমাদের সমস্ত সাথীদেরকে নিয়ে সেই ময়দানে আমরা জোর করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন কিছু মানুষ, আমরা সবাইকে দোষী করব না, কিছু মানুষের উস্কানির কারণে গত 2 দিন আগে আমাদের মূলধারার সাথীদের উপর হামলা করে কি নৃশংসভাবে তাদেরকে আহত করা হয়েছে। আমাদের একজন সাথী বশির শিকদার সাহেব, তিনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আইসিইউর মধ্যে আছে। সেই সাথীদের উপর যারা নৃশংস হামলা করেছে, যারা হুকুম দিয়েছে, তারা আজ প্রশাসনের সামনে বুক ফুলিয়ে তাদের সামনে ঘুরছে। আমরা মামলা করেছি, প্রশাসন মামলা নিয়েছে, আজও পর্যন্ত তাদের গ্রেফতারির কোনো বিষয় আমরা পরিলক্ষিত করি নাই, আমাদের সামনে আসে নাই। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি ওই সকল দোষী ব্যক্তিদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে এই কথাও আমরা দাবি জানাচ্ছি আমাদের এই বৈষম্য বিরোধী সরকার অনেক কষ্ট এবং অনেক বড় স্যাক্রিফাইসের মাধ্যমে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে এসেছে। এটা সরকার প্রধানের একার কোনো তার ভূমিকা এটা হয় নাই, গোটা প্রশাসনের সকল লেভেলের মানুষের এবং আমাদের সাংবাদিক ভাই এবং গোটা জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্থিতিশীলতা ফিরে এসেছে। তাই আমরা বলবো প্রশাসনের যে যেখানে অবস্থান করছেন, যে যেখানে যে দায়িত্ব সুচারুরূপে পালন করছেন, তাকে সেই জায়গার মধ্যে বহাল রাখতে হবে। আমরা দেখেছি যেখানে কেউ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছে, আমাদের তাবলীগের উভয় পক্ষের মধ্যে বৈষম্য দূর হয়ে সম্যতা কায়েম হয়, এটার আওয়াজ তুলছে। একটা পক্ষ তাদের অপসারণ, তাদেরকে তাদের জায়গা থেকে বঞ্চিত করা, এটার আওয়াজ তুলছে। আমরা এটা বলবো, এটা গোটা বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্যে ফিরে দেওয়ার আরেকটা নীল নকশা হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে শেষ কথা যেটা বলবো, আমরা টঙ্গীর মাঠে আমাদের 4 লক্ষ থেকে 5 লক্ষ আমাদের এই সাথীদেরকে নিয়ে আমরা আগামী 20 তারিখের মধ্যে টঙ্গীর মাঠেই জোর করব ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে আমরা নিশ্চয়তা দিচ্ছি আমাদের এই ইতাআতের বিশাল মজমার মাধ্যমে একজন জনগণ, একজন সাথী, একজন উলামায়ে কিরাম, একজন তলাবার কোনো রক্তপাত বা সামান্যতম তাদের গায়ে কোনো আঁচল লাগবে না ইনশাআল্লাহ। আমি দিচ্ছি কোনো টাকার লেনদেন আছে কিনা। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে যারা সংবাদ সম্মেলন করলেন আপনারা ওইখান থেকে আসছেন, সেখানে তাবলীগ করে এমন একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন যারা তাবলীগের সাথী, তাবলীগের ইজতেমায় অথবা জোরে মেম্বরে বয়ান করেন, কাকরাইল মসজিদে থাকেন, কাকরাইলে বয়ান করেন এমন একজনকে পেয়েছেন? পাননি। আপনারা যাদেরকে পেয়েছেন তারা বক্তা, সারা বাংলাদেশে ওয়াজ করেন, মাহফিল করেন। আপনারা জানেন এক একজন বক্তা ওয়াজ করলে 60,000 টাকা 70,000 টাকা করে নেন। ওনারা যখন ঘন্টার পর ঘন্টা আমাদের জন্য ব্যয় করছেন রাস্তাঘাটে এখানে সেখানে, তখন কি ওনারা সত্যি টাকা হারাই ব্যয় করছেন, টাকা নিয়ে ব্যয় করছেন? এই প্রশ্নটা ওনাদেরকে বলে ভালো হবে, এটার উত্তর আমরা দিতে পারবো না। আপনারা বলছিলেন আপনারা সংবাদ চান না, তাদের সংবাদ সম্মেলনে তারা স্পষ্ট করেছেন কিছুতেই 4 ফেব্রুয়ারির আগে তারা মাঠ হস্তান্তর করবেন না। তাহলে জোরটা আপনারা করবেন, এটা সংবাদ। আপনারা জানেন যে মাঠে প্রায় 20 লক্ষ মানুষের সংকলন হয়। ওনারা হয়তো 5,000, 10,000, 20,000 মানুষ নিয়ে মাঠের কোন এক সাইডে থাকবেন বা মাঠের কাজ করবেন, বা ওনারা যা ইচ্ছা তা করবেন, আমার সমস্যা নেই। মাঠের অপর প্রান্তে বিশাল মাঠ, আমরা এক পাশে 4-5 লক্ষ সাথী নিয়ে শান্তিপূর্ণভাবে ইজতেমা করবো ইনশাআল্লাহ। আমরা ভাই মনে করি,
ভাই আপনার নামটা? একটা সমঝোতা হয়েছে, গতকালকে ঢাকা একটা সমঝোতা হয়েছে, কাকরাইলে গাজীপুরে, গতকালকে একটা সমঝোতা হয়েছে গাজীপুরে। আজকে আবার কেন পাল্টাপাল্টি সংবাদ? গতকালকে গাজীপুরে পুলিশ কমিশনার মহোদয়ের রুমের মধ্যে যে সমঝোতা মিটিং ছিল, সেই মিটিং এর মধ্যে আমি হাজির ছিলাম এবং যে গাড়িটি ওনারা মেহেরবানি করে ভাঙচুর করেছেন ওই গাড়ির ভেতরে আমি ছিলাম। কালকে পুলিশ কমিশনার মহোদয়ের এখানের মধ্যে যে প্রস্তাব ওনারা দিয়েছেন, দুটো প্রস্তাব ছিল। একটা হচ্ছে ওনারা টঙ্গীর ময়দান ছেড়ে দেবেন, সেই কারণে আমরা দিয়াবাড়িতে গিয়ে আমাদের জোর করব। আমরা দুটোতেই একমত হয়েছি। নাম্বার ওয়ান, ওনারা এখনো ময়দান তো ছেড়ে দেননি, বরং ময়দানের মধ্যে আরো কিছু সংখ্যক লোক বাড়িয়েছেন। নাম্বার টু, আজকে আমাদের মাঠ নিয়ে যারা কাজ করেন, মাঠের তৈরির জন্য যারা কাজ করেন, একটা গ্রুপ আজকে গিয়েছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানের মধ্যে ছিলেন। তারা মাঠ দেখেছেন, হিসাব নিকাশ করেছেন। মুফতি আজিমউদ্দিন যা বলেছেন 30,000 থেকে 40,000 হাইয়েস্ট সেখানে মানুষ হবে, কিন্তু তাদের টয়লেটের ব্যবস্থা নেই, অজুর ব্যবস্থা নেই, গোসলের ব্যবস্থা নেই, রান্নার ব্যবস্থা নেই, শেডের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আমাদের প্রায় 2200 বিদেশি মেহমান আছেন, এই মানুষগুলোর জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। এই জায়গার মধ্যে আপনারা চিন্তা করুন, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক যদি আমাদের একত্রিত হয়, আর অ্যাকোমোডেশন যদি 30 থেকে 40,000 হয়, আচ্ছা ধরুন অ্যাকোমোডেশন হলো, ওই জায়গার মধ্যে 2 লক্ষ লোক পেশাব পায়খানা কোথায় করবে, অজু কোথায় করবে? আমাদেরকে প্রস্তাব দিলে তো যৌক্তিক হতে হবে। আমরা ওনাদের কথা সম্মান করেছি, যেহেতু সরকারের প্রত্যেকটা কথা আমরা মেনেছি। গতকালকে আমি নিজে সিগনেচার করেছি, আমরা মেনে এসেছি এটা যে ওকে দিয়াবাড়ি আমরা সার্ভে করি, দিয়াবাড়িতে করব। সেখানের মধ্যে কোনো ব্যবস্থাই নেই এবং আমাদের তবলিগের জন্য দেওয়া 160 একরের মাঠটা খালি আছে এবং আমাদের ভাইরা একটু আগে জোর করেছে। আপনারা সাংবাদিক ভাইরা বলুন কোন রিজনে আমরা সেখানে জোর করব? তাও আমরা মেনেছি, সরকারের সুবিধা চিন্তা করে, সরকারের সম্মান চিন্তা করে দিয়াবাড়িতে করতে চেয়েছি। দিয়াবাড়িতে কোনো ব্যবস্থা নেই ভাই। এখন সারা দেশের সাথীরা তাকিয়ে আছে সরকারের ডিসিশনের উপরে। সরকার নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে তাদের, এবং নিশ্চয়ই সরকার আমাদেরকে ভালো কথা শোনাবেন। আরেকটা কথা হচ্ছে, আজকে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সরকারের উচ্চ লেভেলে বসার জন্য, যে দুপক্ষ মিলে যদি আজকেও বসি, কালকে 16 ডিসেম্বর, এমনিতে অন্যান্য রকম সমস্যার কথা চারিদিকে শোনা যাচ্ছে, 17 তারিখে আমাদের মাঠে যাওয়ার কথা, যেন কোনো রকম সমস্যা না হয়, এই জন্য আজকে আমরা বসতে চেয়েছি। সরকারের হাতে সময় হয়নি, অথবা কে জানে এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ হয়তো মনে করেননি, সরকার সময় বের করতে পারেনি অন্তত এখন পর্যন্ত। আমরা এখনো অপেক্ষা করছি, রাতে 2টার সময় যদি বসতে হয় আমরা 2টার সময় বসতে রাজি আছি, কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা ভালো চাই, মানুষের প্রবলেম না হোক তা চাই বলে আমরা এখন সরকারের সব কথা মেনেছি। ইনশাল্লাহ সামনেও মানবো। আমাদেরকে যৌক্তিকভাবে জোর করার জায়গা দিয়াবাড়িতে যদি না হয় তাহলে টঙ্গী বাঁধের ব্যবস্থা করে দেওয়া হোক। এইটা আপনাদের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে অবহিত করার জন্য আমরা আপনাদের কষ্ট করে এখানে আসার জন্য দাওয়াত দিয়েছি। ধন্যবাদ।